রাজধানী ঢাকাকে বাসযোগ্য করতে সবার প্রচেষ্টা জরুরি বললেন প্রধানমন্ত্রী। শিশুর জন্মের সঙ্গে একটি করে গাছ লাগানোর আহ্বান। সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিল রেখে হাইকোর্টের রায় আপিলে বহাল। দুর্যোগে বিপর্যস্ত পার্বত্য চট্টগ্রাম, পাহাড় ধসে 4 দিনে 29 জনের মৃত্যু, আরও 2 দিন টানা বৃষ্টিপাতের পূর্বাভাস। এবং ফ্রান্স মরক্কো ম্যাচ দিয়ে রাতে শুরু বিশ্বকাপের কোয়ার্টার পর্ব। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ফরাসিরা, অ্যাটলাস লায়নদের দলে ইনজুরির দুঃসংবাদ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। বসবাসের অযোগ্য ঢাকাকে বাসযোগ্য করতে সবার সচেতনতা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশবাসীর সহযোগিতা পেলে সবুজায়ন সম্ভব হবে উল্লেখ করে তিনি বলেন, পরিবেশ রক্ষা করা একটি পবিত্র দায়িত্ব। দুপুরে বিশ্ব পরিবেশ দিবস এবং জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। শিশুর জন্মের পরে একটি করে গাছ লাগানোর আহ্বানও জানান তিনি। পরে তিনি বলেন, বন উজাড় ও পাহাড় কাটার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে থাকবে। অনুষ্ঠানে পরিবেশ রক্ষার ভূমিকায় জন্য সংশ্লিষ্টদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ৩য় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজকে আমরা এখানে পরিবেশ নিয়ে কথা বলতে এসেছি। আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আমাদের সকলের ভেরি সিরিয়াসলি বোধহয় চিন্তা করার সময় চলে এসেছে। একটি সভ্য দেশে, একটি সিভিলাইজড দেশে এরকম পরিস্থিতি বোধহয় হওয়ার কারণ নয়। এই অবস্থা তৈরির জন্য কম বেশি আমরা যেরকম সকলেই দায়ী, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা সকলে চেষ্টা করলে এই অবস্থার পরিবর্তনটি আমরা করতে পারবো। পরিবেশ মেলা কিংবা বৃক্ষ মেলার যে আয়োজন, এটা যেমন বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর এবং সুস্থভাবে বেড়ে ওঠার জন্য একটা নিরাপদ বিনিয়োগ বলে আমি মনে করি, যদি আমরা সকলে সিনসিয়ার হই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে সংবিধানে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল বলে জানিয়েছেন আইনজীবীরা। সকালে প্রধান বিচারপতি জুবার রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল, রিটের পক্ষে শরীফ ভূঁইয়া এবং জামায়াত ইসলামের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শিশির মনির। এই রায়ের মাধ্যমে হাইকোর্ট বিভাগে যে রায় হয়েছিল এটি বহাল রাখা হয়েছে। এর অর্থ হলো পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে হাইকোর্ট ডিভিশনে যে 4টি বিষয়কে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন, এই 4টি বিষয় অসাংবিধানিক ঘোষিত থাকবে। এছাড়া বাকি যে বিষয়গুলো আছে এগুলো সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 2 আসনে বিজয়ী বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে বাধা নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ। এর আগে এ বিষয়ে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন হাইকোর্ট। আদালতে ওই দিন রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। প্রাথমিকের সহকারী শিক্ষক পদে 46,000 পরীক্ষার্থীর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম। প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগের ব্যাপারে 2023 সালে একটি সার্কুলার হয়েছিল, জানিয়ে তিনি বলেন, সার্কুলার অনুযায়ী তখন 84% কোটার ভিত্তিতে নিয়োগ হয়েছিল। যুদ্ধের কারণে বেশ কয়েকদিন কাঙ্ক্ষিত হারে পোশাক রপ্তানি হয়নি, এমন মন্তব্য করে বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আমেরিকান ট্যারিফের জন্য বৈশ্বিক মন্দায় বাংলাদেশের পোশাক রপ্তানিতে প্রভাব পড়েছে। সকালে সচিবালয় বন্ধ শিল্প কারখানা চালু করতে পাটকল কর্পোরেশন ও জুট অ্যালায়েন্স লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সরকারের মালিকানাধীন সবগুলো মিল কারখানা পুনরায় চালু করতে কাজ চলমান বলেও উল্লেখ করেন মন্ত্রী। এই মিল ফ্যাক্টরিগুলিকে আমরা নতুনভাবে
রিভাইটালাইজ করতে চাই, পুনর্জীবিত করতে চাই। তো সেই ধারাবাহিকতার অংশ হিসাবে আজকে আমরা টিকে গ্রুপের সাথে একটি চুক্তিতে আবদ্ধ হয়েছি। আরো কয়েকটি এরকম প্রতিষ্ঠান আমরা ব্যক্তি খাতে হস্তান্তর করতে পারবো। আর একইভাবে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বেশ বড় বড় কতগুলি প্রকল্প আছে। গতকালও আমরা একটি সভায় বসেছিলাম। আমরা পূর্ণ উদ্যম নিয়ে ইনশাল্লাহ কাজ করছি। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টিপাতের কারণে বিপর্যস্ত চট্টগ্রাম। সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে পাহাড় ধস। এ কারণে আজও বান্দরবান কক্সবাজারের 7 জনের মৃত্যু হয়েছে। আর গেল 4 দিনে পাহাড় ধসে চট্টগ্রাম অঞ্চলের 4 জেলায় 29 জন মারা গেছেন। হঠাৎ পাহাড়ের এমন বিপর্যয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন পাহাড় ধসের জন্য রোহিঙ্গা জনগোষ্ঠীরাই দায়ী। তাহসিন তারিনের প্রতিবেদন। টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটিতে পাহাড় ধসে 4 দিনে অন্তত 29 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে ভারী বর্ষণের জেরে ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে আজিজনগর মিশনপাড়া এলাকায় 2টি পরিবারে 5 জনের মর্মান্তিক মৃত্যু হয়। এছাড়া কক্সবাজারে চকরিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। এর আগে বুধবার কক্সবাজারের উখিয়ার কুতুপালং 5 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি মাদ্রাসার উপর পাহাড় ধসে 8 জন নিহত হয়েছে। তাদের মধ্যে 7 জন শিশু শিক্ষার্থী এবং 1 জন শিক্ষক। ওই দিন চট্টগ্রামে পৃথক 2টি পাহাড় ধসের ঘটনায় 2 শিশুর মৃত্যু হয়েছে। চট্টগ্রাম নগরের চশমাহিলের মেয়র গলি ও সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে এই 2 দুর্ঘটনা ঘটে। এছাড়া গেল রোববার দিবাগত রাতে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে 8 জন সহ 10 জনের মৃত্যু হয়। এরকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও তারা সব কিছু জানতেছে, দেখতেছে, তারপরেও তারা এই আস্তে আস্তে আসতেছে না। সামনে বৃষ্টি হতে পারে, আরও পাহাড় ধসার সম্ভাবনা রয়েছে। তার কারণে তাদেরকে মাইকিং করে বলা হচ্ছে যে তারা এই আশ্রয়কেন্দ্রে এসে স্থানটা না। এদিকে পাহাড়ের কাঠামো নষ্টে বিপুল সংখ্যক রোহিঙ্গাদের দায়ী করেন আবহাওয়াবিদ বজলুর রশিদ। তিনি বলেন, শুধুমাত্র ভারী বৃষ্টি পাহাড় ধসের কারণ নয়। তো আমরা হেভি রেইনফল মেন কারণ না, যে ল্যান্ডস্লাইডের কারণ, এর সাথে সাথে ভূমির টাক্সার একটা গুরুত্বপূর্ণ। যদি সোয়েল টাক্সার যদি কোনো কারণে আমরা নষ্ট করে ফেলি, অথবা আমরা রোহিঙ্গা যে এলাকায় থাকে বসবাস করে ওই সব জায়গায় বেসিক্যালি যে আপনার পাহাড়ের যে ন্যাচারাল যে একটা ছিল টাক্সার ছিল, কিন্তু ওই টাক্সারটা অনেকটা আমরা নষ্ট করে ফেলেছি। আর দুর্যোগ শেষে পাহাড় ধ্বংসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বান্দরবান জেলা প্রশাসন। পাহাড়ের পাদদেশে যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে এই মুহূর্তে আসলে তাদেরকে মাইকিংয়ের মাধ্যমে সেখান থেকে সরিয়ে নেওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। আর দুর্যোগ পরবর্তী সময়ে আমরা সেখানে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে যারা পাহাড় কাটার জন্য দায়ী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। পাহাড় সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানায় প্রশাসন। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এদিকে লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টিপাত আরও 2 দিন অব্যাহত থাকবে। গেল 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের আমবাগানে। সকালে তথ্য নিশ্চিত করেছে আবহাওয়া দপ্তর। শুক্রবার দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত কমলেও পার্বত্য চট্টগ্রামে স্বাভাবিক হারে হবে। শনিবার আর লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। মনিরুল ইসলামের প্রতিবেদন। আকাশ যেন খুলে দিয়েছে তার জলভাণ্ডার। মৌসুমি বায়ু আর লঘুচাপের প্রভাবে দেশ জুড়ে চলছে টানা বর্ষণ, কোথাও থেমে থেমে, কোথাও আবার মুষলধারে। এতে নগর জীবন যেমন স্থবির হয়ে পড়ছে, তেমনি বাড়ছে পাহাড় ধস। গেল 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ 329 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের আমবাগানে। পাশাপাশি কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম সহ উপকূলীয় বিভিন্ন এলাকায় এবং রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে অনেক নিচু এলাকায় পানি জমে বেড়েছে জনদুর্ভোগ। শুধু দক্ষিণাঞ্চল না, আপনার উত্তরাঞ্চলে বৃষ্টি বেড়ে গেছে। বিশেষ করে আমরা যদি দেখি যে রংপুর ডিভিশনে অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে, রাজশাহীতেও অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে, এমনকি ঢাকারও অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে। আমরা লাস্ট 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি যদিও আমবাগানে হয়েছে 329 মিলিমিটার। এর সাথে সাথে আপনার উত্তরাঞ্চল অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে। তবে দুর্যোগের মধ্যেও কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ বজলুর রশিদ বলছেন, শনিবার থেকে সারা দেশেই আবহাওয়া স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। মেন বৃষ্টি যেটা কমবে 11-12 তারিখ থেকে, সেক্ষেত্রে মোটামুটি অনেকটাই বৃষ্টি কমে যাবে। তবে দক্ষিণাঞ্চলে যে ধরনের বৃষ্টি হচ্ছে বা এক্সট্রিম ধরনের যে বৃষ্টি হচ্ছে, বিশেষ আপনার চট্টগ্রাম ডিভিশন এসব জায়গায় বৃষ্টি হয়তো আগামীকাল থেকে মাত্রা কিছুটা কমবে। লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সাগর এখনো উত্তাল রয়েছে,
কারণ হচ্ছে যদিও নিম্নচাপ উঠে গেছে, প্রেশার গেনের আছে, কারণ সাগর মাঝে মাঝে উত্তাল হবে। আর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় পানি কমার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে তীব্র ভাঙন। নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি, সড়কসহ নানা স্থাপনা। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। ওমর ফারুকের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার নদের পানি কমার ফলে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে পানি নেমে যাওয়ার সাথে সাথে অনেক এলাকায় তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। একের পর এক নদী ভাঙনে বিলীন হচ্ছে মানুষের শেষ সম্বল। ভাঙনের তীব্রতায় সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে নদী পাড়ের মানুষ। জেলার ভুরঙ্গামারী উপজেলার চরধাওড়ারকুটি এলাকায় এক সপ্তাহে অন্তত অর্ধশতাধিক ঘরবাড়ি ভেঙে গেছে দুধকুমারের আগ্রাসনে। কেউ কেউ ঘরবাড়ি সরিয়ে নিলেও শেষ রক্ষা হয়নি অনেকের। ভাঙন কবলিতদের অভিযোগ, শুষ্ক মৌসুমে ভাঙন রোধে ব্যবস্থা না নেয়ায় বেশি ক্ষতি হচ্ছে। ঘর বাড়ি ব্যাগ গেছে আঙ্গের মনে করেন এখন বর্তমান আমরা নদীর ধারে মনে করেন ছেলা তুলে আসি, বাড়ি করার জায়গা নাই। এখন আমরা কই যাবো কই না যাবো এই চিন্তা ভাবনার মধ্যে আমরা আছি। টাকা আউল দিয়ে আমরা এই জায়গা শীতে থাকি। শুষ্ক মৌসুমে এটার একটা ভালো ব্যবস্থা নেওয়া যেত, তাহলে এই এলাকাবাসী নদী ভাঙন থেকে তারা রক্ষা পেত। শুধু ভুরঙ্গামারী উপজেলায় নয়, বারবার ভাঙনের তীব্রতায় নিঃস্ব হয়ে পড়েছেন নাগেশ্বরীর বামনডাঙ্গা ইউনিয়নের গোয়ালটারি, কুটিরচর সহ জেলার হাজারো পরিবার। শেষ সম্বলটুকু হারিয়ে কেউ কেউ পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন। আমার বাড়ি 5-6 বার ভাঙছে, আমার আর বাড়ি করার মতন কোনো জায়গা নাই। বর্তমান অনেকগুলো আসলো সব জমি 10-15 বিঘা জমি ভাঙি নিয়েছে। আমরা ইতিম মাউরিয়ে আমরা কিছু নাই, বাড়ি ঘর সব ডাবি, জমিন এক ঘোষও নাই। নদী বাদ দিতে গেলে সেই সুন্দর মতো বাদ দিলে আমরা স্থায়ী বাদ হলে আমরা স্থায়ীভাবে বাসিন্দা থাকতে পারবো। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছেন তারা। অন্য জায়গায় ভাঙন রয়েছে, সেগুলোতে আমরা পর্যবেক্ষণ করে বিভিন্ন পয়েন্টে আমাদের অফিস সরবরাহ থেকে জিও ব্যাগ সরবরাহ করেছি। ইতিমধ্যে 2000-3000 করে কার্যক্রম শুরু হয়েছে। এর বাইরেও আমরা অবজারভেশনে রেখেছি, যেখানে ভাঙন তীব্র দেখা দিবে যেন গুরুত্বপূর্ণ স্থাপনা বিবেচনায় আমরা সেখানে জরুরি কাজ বাস্তবায়ন করব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী জেলার 36টি পয়েন্টে নদী ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনের এই অভিশাপ থেকে মুক্তি পেতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি অসহায় পরিবারগুলোর। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। পাট চাষে দেশের শীর্ষস্থান ধরে রেখেছে ফরিদপুর জেলা। চলতি মৌসুমে জেলাটির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রেকর্ড পরিমাণ জমিতে পাটের আবাদ হয়েছে। উৎপাদন খরচ বাড়ায় কৃষকদের কিছুটা হিমশিম খেতে হলেও অনুকূল আবহাওয়ায় এবার বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ। আশিস পোদ্দার বিমানের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। বাংলার ঐতিহ্যবাহী সোনালী আঁশ পাট আবারও গ্রামীণ অর্থনীতিতে নতুন প্রাণের সঞ্চার করেছে। পাটের রাজধানী হিসেবে পরিচিত ফরিদপুরের মাঠ এখন সবুজে চোখ জুড়ানো। তবে সবুজের আড়ালে রয়েছে কৃষকদের বাড়তি খরচের দুশ্চিন্তা। সেচ সহ সামগ্রিক উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে চাষিদের। ওষুধ, তারপরে কিষেনের দাম প্রচুর, মনে করেন 1500-1400 টাকা করে নেই। আমাকে যদি 4000, 4500, 5000 নিচে যদি পাটের দাম দেয় সরকার, নাহলে আমরা শেষ। পাট আমার একটা লেবার নিলে মনে করেন যে একটা লেবার 1000 টাকার নিচে একটা লেবার আসে না। সারের দাম হয় 30টা, তারা ধরার 32টা। প্রত্যেকটা জিনিসের তো আমাকে দাম বাড়াইছেন, তা আপনার চলবে কামাই। পানিও দিতে হবে, সারও দিতে হবে। এই দুইটার জন্য আমাকে সহায়তা করবেন, তাহলে যদি আমরা কৃষককে টাকা দিতে পারি। কৃষি বিভাগের তথ্য মতে বাজার দর ঠিক থাকলে শুধু ফরিদপুর জেলা থেকেই এই বছর উৎপাদিত পাটের বাজার মূল্য দাঁড়াবে প্রায় 2500 কোটি টাকা, আর পাটকাঠির বাজার মূল্য ছাড়িয়ে যাবে 350 কোটি টাকা। পাট উৎপাদিত হবে তার পরিমাণ প্রায় 1,95,000 মেট্রিক টন এবং যার বাজার মূল্য আনুমানিক প্রায় 2400 থেকে 2500 কোটি টাকা। পাটকাঠি উৎপাদন হবে, যেটারও বাজার মূল্য প্রায় 350 থেকে 350 কোটি টাকা। সরকারি তদারকি, সিন্ডিকেট মুক্ত সঠিক বাজারজাতকরণ ব্যবস্থা ও উৎপাদন খরচে সব বাধা পেরিয়ে ঐতিহ্যবাহী সোনালী আঁশ আবারও গ্রামীণ অর্থনীতিতে সচ্ছলতা ফিরিয়ে আনবে, এমনটাই প্রত্যাশা জেলার প্রান্তিক চাষিদের। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।
পিরোজপুরে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গেল 24 ঘন্টায় নতুন করে 20 জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জেলায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 417 জনে। চলতি মাসে সেখানে ডেঙ্গুতে একজনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। নুরুদ্দিনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন তাহসিন তারিন। পিরোজপুর জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন 417 জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 375 জন। বর্তমানে জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসাধীন রয়েছে 40 জন রোগী। এর মধ্যে 12 জন পিরোজপুর জেলা হাসপাতালে, 5 জন ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও 3 জন নেসারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। হসপিটাল সুস্থ হতে এসে আমরা আরো ডেঙ্গু আক্রান্ত বেশি হচ্ছে। ডেঙ্গু রোগী প্লাস অন্যান্য রোগী যদি একত্রে থাকে সেখানে তো একটা প্রবলেম হতেই পারে। কিন্তু আজকে তো শরীর ভালো মোটামুটি। আজকে আবার একটা টেস্ট দিয়েছে, আজকে টেস্টে এবার বোঝা যাবে কি অবস্থা। জেলা সিভিল সার্জন কর্মকর্তা জানিয়েছেন, আক্রান্ত রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে জেলা হাসপাতালে আলাদা কর্নার চালু করা হয়েছে। রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য বিশেষ টিমও গঠন করা হয়েছে। ডেঙ্গু চিকিৎসার জন্য পর্যাপ্ত সরঞ্জামাদি, ওষুধপত্র সবকিছু আছে। হ্যাঁ, আমাদের এখানে ডেঙ্গু ফোকাল পার্সন আছেন, মেডিসিন কনসালটেন্ট স্যার। হ্যাঁ, ওনার নেতৃত্বে টিম কাজ করতেছে। আমরা সফলভাবে এবং সুন্দরভাবে এই ডেঙ্গু রোগীদেরকে ম্যানেজ করতে সক্ষম হয়েছি। ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ ও জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। বর্ষা মৌসুমে প্রকোপ বাড়তে পারে বলে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন তারা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়ের খবর। দীর্ঘ রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে নিজ জন্মভূমি ইরানের মাশহাদে চিরনিদ্রায় শায়িত হতে যাচ্ছেন দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গেল 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েল যৌথ হামলায় নিহত হন খামেনি। সন্ধ্যায় লাখো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হবে তার দাফন। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। চিরনিদ্রায় শায়িত হতে যাচ্ছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশটির রাজধানী তেহরানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হবে। দীর্ঘ কয়েক দশক ধরে ইরানের রাজনীতি এবং ধর্মীয় অভিভাবকত্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন তিনি। তার প্রয়াণে গোটা ইরানে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ইতিমধ্যে দেশটিতে ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয় শোক। শেষ জানাজায় অংশ নিতে তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল নেমেছে। দেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিদেশি কূটনীতিকদের উপস্থিতিতে তাকে সমাহিত করা হবে। খামেনির এই বিদায় শুধু ইরানেরই নয়, বরং সমগ্র মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক বিশাল শূন্যতার সৃষ্টি করল। একটি যুগের অবসান ঘটিয়ে চিরদিনের জন্য বিদায় নিলেন এই প্রভাবশালী নেতা। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারির পরপরই দক্ষিণ ইরানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। পাল্টা জবাবে কুয়েত, বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার কথা জানিয়েছে তেহরান। এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC। দেখবেন প্রিয়াঙ্কা নিতুর আরও একটি ডেস্ক রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুমকির পর দক্ষিণ ইরানে আকস্মিক হামলা চালায় মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের ওই বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের অন্তত 8 জন সেনা নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এই ঘটনার পরপরই কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ও স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি বলছেন, হামলার মূল লক্ষ্য ছিল কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির ক্যাম্প আরিফজান এবং আলী আল সালেম, এবং বিমান ঘাঁটি শেখ ইসাতেও সফলভাবে আঘাত হেনেছে ইরানি বাহিনী। দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসনের পরই পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যুক্তরাষ্ট্রের দুঃসাহসিকতার সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলায়েতি।
অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এই সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশে দাঁড়ানোয় পশ্চিমা বিশ্বের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, ন্যাটো এবং ইউরোপীয় দেশগুলো এই সংঘাতে সক্রিয়ভাবে ওয়াশিংটন ও তেল আবিবকে সহযোগিতা করছে, যা পুরো অঞ্চলের শান্তিকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। রাজধানী ঢাকাকে বাসযোগ্য করতে সবার প্রচেষ্টা জরুরি বললেন প্রধানমন্ত্রী। শিশুর জন্মের সঙ্গে একটি করে গাছ লাগানোর আহ্বান। সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিল রেখে হাইকোর্টের রায় আপিলে বহাল। দুর্যোগে বিপর্যস্ত পার্বত্য চট্টগ্রাম। পাহাড় ধসে 4 দিনে 29 জনের মৃত্যু, আরও 2 দিন টানা বৃষ্টিপাতের পূর্বাভাস। এবং ফ্রান্স মরক্কো ম্যাচ দিয়ে রাতে শুরু বিশ্বকাপের কোয়ার্টার পর্ব। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ফরাসিরা। আটলাস লায়নদের দলে ইনজুরির দুঃসংবাদ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।